ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে এবং আমাদের ওই একই দিনে কিন্তু আমাদের একটা গণভোটও হবে। একই সাথে আমরা আমাদের জনপ্রতিনিধি বাছাই করব এবং একই সাথে আমাদের গণভোট হবে, যে আমাদের কিছু প্রস্তাবনা ছিল জুলাই সনদে, সেই প্রস্তাবনাগুলোর পক্ষে আমরা যদি থাকি তাহলে হ্যাঁ ভোট দেব, আর যদি না থাকি তাহলে না ভোট দেব। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যে বা আপনারা জানেন কিনা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত। আমরা আচ্ছা আমি একটু আমরা একটু বলি, আমি খুব বেশি সময় নিব না আপনাদের। এখানে বলছে যে আমরা যদি সংস্কারের পক্ষে থাকি, অর্থাৎ আমরা যদি হ্যাঁ ভোট দিই তাহলে আমরা কী জিনিসগুলো পাবো। এখানে মূল কিছু বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন এবং সরকারি যে কর্ম কমিশন অর্থাৎ পিএসসি, এটা গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। এখন যেটা আছে এখানে শুধুমাত্র আপনার সরকারি দল সিদ্ধান্ত নেয়, অর্থাৎ আমরা যদি হ্যার পক্ষে ভোট দিই সেক্ষেত্রে দুইটা দল অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেবে। এরপরে আছে সংবিধান সংশোধন করার জন্য দুই দলেরই প্রয়োজন হবে। এখন শুধুমাত্র সরকারি দল যেটা তারা সিদ্ধান্ত নেয়। এরপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং সংসদে আপনার নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। তারপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আর আমাদের যে কিছু মৌলিক অধিকার আমরা এখন জানি, আমাদের 5টা মৌলিক অধিকার আছে, আরও কিছু মৌলিক অধিকার বাড়বে। এর মধ্যে হতে পারে যে সেটা অবাধে ইন্টারনেট সেবা। তারপরে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে এখন রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করে দিতে পারে, সামনে এটা পারবে না। আরেকটা যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। তো আমরা এই গণভোটের বিষয়টা আমাদের জানতে হবে, অর্থাৎ আমরা সঠিকভাবে যদি আমাদের প্রতিনিধি নির্বাচন করতে চাই বা আমাদের দেশটা আগামী 5 বছরের জন্য কারা পরিচালনা করবে, কিভাবে পরিচালনা করবে, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে না বুঝে ভোট না দিই তাহলে কিন্তু এই জিনিসগুলো হুমকির মুখে পড়ে যাবে। বুঝতে পারছেন? আমরা যেই দেশগুলোকে উন্নত দেশ বলি সেই দেশের আসলে প্রত্যেকটা নাগরিক আলাদাভাবে খুবই সচেতন। তারা জানে যে সংবিধান কি, তারা জানে যে নির্বাচন কি, শাসন ব্যবস্থা কি, দেশের তারা প্রত্যেকেই জানে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের অধিকাংশ লোকই আমরা জানি না বা জানার চেষ্টা করি না। কিন্তু আমরা যদি না জানি তাহলে সারা জীবন কিন্তু এইভাবেই চলবে। আমরা তো পরিবর্তন চাই, অর্থাৎ আমরা আরো ভালো হতে চাই, তাই না? তো আমরা চেষ্টা করব যে এই যে গণভোটের যে বিষয়গুলো আছে এগুলো জানার জন্য আমরা কিছু লিফলেট দিয়ে যাচ্ছি। বাকি আপনার ফেসবুকে আমরা প্রচারণা চালাচ্ছি, আমরা এরকম জনসভা করছি, পথসভা করছি, আমরা উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের প্রচারণা চালাচ্ছি, সবাইকে কাগজ দেব। এবং আপনারা যদি ওয়েবসাইটে যান বা টিভিতে সব জায়গায় আপনারা এই ইয়াগুলো পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের এটা বললাম হচ্ছে নির্বাচন এবং আমার গণভোটের বিষয়। আরেকটা বিষয় আমাদের যে আমার যে অফিস অর্থাৎ ভূমি সেবা, আপনারা নামজারি বা যে কোনো কিসের জন্য আপনারা জানেন যে এখানে আপনাদের একটা ভূমি সেবা সহায়তা কেন্দ্র এটা খোলা হয়েছে আপনাদের সুবিধার জন্য। বুঝতে পারছেন? ওখানে গেলে আপনার একটা সরকারি ফি আছে, সেটা হয়তো ডকুমেন্টের উপর ভিত্তি করে 300, 400, 500 এর মধ্যেই, খুব বেশি না। এই ফিটা দিয়ে আপনি ওখান থেকে আবেদন করতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে নিজেও আবেদন করতে পারবেন, যে আমি ওখানে যাব না, আমি নিজে আবেদন করব। কেউ যদি বুঝতে পারেন সেটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি নিজের আবেদন করেন তাহলে আপনাকে ওখানে না গেলেও চলবে। আর যদি আপনি মনে করেন যে আমি এত কিছু বুঝি না, অনেকেই আছে যে আমরা মোবাইল বুঝি না, আবেদন করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের আপনাদের পাড়েহাট বাজার, আপনার ইয়াটা কোথায়? আচ্ছা, এই গলিতেই। হ্যাঁ, এই যে আপনার নাম হচ্ছে সাকিব, তো উনি হচ্ছে আপনাদের এখানে আমাদের ডিসি অফিস থেকে মনোনীত আপনার এজেন্ট আর কি। হ্যাঁ, তো আপনি এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র যেটা, এটা কিন্তু সরকারের অনুমোদিত, হ্যাঁ, এবং ওনাদের রেজিস্ট্রেশন করা আছে। তো আপনারা যদি এখানে যান আপনারা কম ঝামেলায় এসে সেবা পাবেন। আপনারা অন্য দোকান থেকেও করতে পারবেন, সেখানে হয়তো আপনার কাছে একটা আনলিমিটেড টাকা নিবে, কিন্তু সেই টাকা নিলে আমি তো কিছু তারে বলতে পারবো না, কারণ সে তার আমার আন্ডারে চাকরি করে না। কিন্তু আমি আরে ধরতে পারবো, এ যদি আপনার কাছ থেকে আনলিমিটেড টাকা নেয় তাহলে আমি আরে বলতে পারবো, এর রেজিস্ট্রেশন আমি বাতিল করে দিতে পারবো। বুঝতে পারছেন? সুতরাং আপনারা যদি এখানে যান আপনাদের জন্য সুবিধা হবে। বা বাকি কেউ যদি নিজে আবেদন করতে চান এটা আরও ভালো। আর যে কোনো জিনিস বন্ধ হইতে হলে আপনাদের সচেতনতা দরকার। আপনারা যদি নিজেরা সচেতন হন তাহলে দেখবেন যে আপনাদের জমি জমার যে ঝামেলা আছে এটাও কমে আসবে। আপনাদের যে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় সেটাও আপনারা না দিয়ে পারবেন।
এখন আপনি আর আমি দুজনে মিলে কাজ করছি, আমি যদি খারাপ হই আর আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যে আপনি এখানে কেন টাকা চাচ্ছেন, এই জিনিসটা লাগে না তো, এই জিনিসটা প্রয়োজন নাই, বুঝতে পারছেন? আরেকটা বিষয়, আমাদের ভূমি উন্নয়ন কর অনেকেরই, আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছে অনেকেরই ভূমি উন্নয়ন কর বকেয়া আছে। আমরা যেটা খাজনা বলি আমরা, এই খাজনাটা বকেয়া আছে অনেকেরই। এই খাজনাটা আমরা নিয়মিত পরিশোধ করবো, প্রতি বছর পরিশোধ করবো। আমরা যদি খাজনা না দেই, যে 3 বছর খাজনা না দিলে সেটা কিন্তু সরকার ইচ্ছে করলে সেই জমিকে, ঠিক আছে? আপনারা এই জিনিসটা খুব করে রাখেন। আপনার জমি আপনি 3 বছর টানা খাজনা দিলেন না, আপনার এই জমি কিন্তু সরকার ইচ্ছা করলে খাস হিসেবে নিয়ে যেতে পারে। সুতরাং মানে এটা আইনেই আছে। সুতরাং আমরা নিয়মিত খাজনা দিব। নিয়মিত খাজনা দিলে অনেক সুবিধা। একটা হচ্ছে আপনার জমির যে দখল আপনার, বা এই জমিটা যে আপনার, সেটা হচ্ছে আপনার একটা রেকর্ড থাকলো। আপনি যদি খাজনা নিয়মিত না দেন তাহলে কি হয় যে আপনি 10 বছর 15 বছর পরে গেলেন, তখন দেখলেন আপনার জমি কেউ বিক্রি করে ফেলছে অন্য নাম দিয়ে, ভুয়া দলিল করে, বা কেউ অন্য কেউ নামজারি করে নিছে, বা অন্য কেউ দখলে চলে গেছে। তখন যদি বলি যে আপনার দাখিলা কোথায়, আপনি যে খাজনা দিয়েছেন সেই রিসিট কোথায়, ডিসিআর কই, সে কিছুই দিতে পারে না, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার যে প্রতি বছর যে আমার দাখিলা, অর্থাৎ ভূমি উন্নয়ন কর বা খাজনা, এটা হচ্ছে আপনাকে সঠিকভাবে পরিশোধ করতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এনিমি যেটা ব্রিটিশ সম্পত্তি, আমাদের 2টা তালিকা আছে, একটা ক তালিকা, খ তালিকা। আপনার যদি খ তালিকার জমি হয় এবং আপনাদের কাছে কাগজপত্র থাকে তাহলে আপনারা সহজেই নামজারি করে নিতে পারবেন। আর যদি ক তালিকার সম্পত্তি হয়, ক তালিকার সম্পত্তি আপনাকে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আছে, অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে আপনারা মামলা করতে হবে। সেই মামলা করে আপনার ওখান থেকে যদি আপনারা রায় পান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। আর যদি রায় না হয় তাহলে এটা সরকারের বিষয় থাকে, বুঝতে পারছেন? অর্থাৎ অর্পিত সম্পত্তি, ছবি তুলছি, এর ভিতরে ছবি তুলছি, এটা আপনি কিন্তু গেলে আপনাকে আমরা নামজারি করে দিতে পারবো না। এখানে আপনার মানে পর্যাপ্ত যে ডকুমেন্টগুলো আছে এইগুলো সহ যাইতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনাদের আমার ভূমি অফিসে আমরা আপনাদেরকে প্রত্যেকেই বলে দিলাম যে আমার ভূমি অফিসে আমরা হয়রানি ছাড়া সেবা দিচ্ছি। আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কোনো সেবা পেতে, সেটা আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারাও চেষ্টা করবেন আপনার ভূমির সকল কাগজপত্র আপনার যাতে থাকে, বুঝতে পারছেন? অর্থাৎ যেমন ধরেন আপনার আরও 10 জনের সাথে আপনার খতিয়ান আছে, সেটা আপনার বাবার নামে ছিল, দাদার নামে ছিল, একই খতিয়ানে আছে। আপনার বাবা দাদা হয়তো আজকে জীবিত নাই, কিন্তু তারপরে কি আপনাদের নামে সেটা নামজারি করাইছেন? অনেকেই মনে হয় করার নাই, সেই বাবার নামে দাদার নামে সে এখনো রয়ে গেছে। তাহলে এটা কিন্তু সামনে আরও জটিলতা বাড়বে, বুঝতে পারছেন? এই জন্য আপনারা নিজের নামে খতিয়ান করে নেবেন। অর্থাৎ আপনারা সচেতন না হইলে আপনাদের জমি জমা নিয়ে কিন্তু আপনাদেরই পরবর্তী ভোগান্তি পোহাইতে হবে। আর সমাজে, প্রত্যেক সমাজে কিছু দুষ্ট লোক থাকে, যখন দেখে যে এই লোকটার কাগজের সমস্যা বা এই লোকটার হচ্ছে ও জমি জমা সম্পর্কে বুঝে না, তখন কিন্তু তারে একটা ঝামেলায় ফেলে, বুঝতে পারছেন? সুতরাং আপনারা এই সুযোগ দিবেন না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাই।